সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন রসায়ন বিজ্ঞান আলোচনা চলতেছে। এর মধ্যে প্রায় আমি 9টা আলোচনা করেছি, 9টা বিষয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ 9টা লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা ওই পঞ্চম অধ্যায়ের 5.10 আর্টিকেল। সেটা বই খুলে তোমরা মিলাই নিতে পারো। আয়নিক বন্ড অর্থাৎ আয়নিক বন্ধন। আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন হইল, এখানে আয়নিক একটা কথা আছে। আয়নিক মিনস দ্যাট পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, এই দুটো সম্বন্ধে আগে ধারণা থাকা লাগবে। 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড যখন নিউক্লিয়াস আবিষ্কার করে স্বর্ণপাত বিচ্ছুরণ পরীক্ষায় উনি যখন নিউক্লিয়াস আবিষ্কার করে তখন উনি বলছিল যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলা আবর্তনশীল এবং যতগুলো ইলেকট্রন একটা পরমাণুতে ততগুলো প্রোটন, n সংখ্যক প্রোটন, এবং এরা চার্জহীন, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ চার্জ নাই। তাহলে চার্জ করতে গেলে পরমাণুগুলোর ইলেকট্রন বাড়াতে হবে অথবা কমাতে হবে। যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাহলে ইলেকট্রন তার কমে যাবে, ইলেকট্রন কমে গেল, আর প্রোটন তার বেড়ে গেল, তখন তার এটা ধনাত্মক চার্জ হল, অর্থাৎ ইলেকট্রন কমে যাচ্ছে, অর্থাৎ n-1 e আর n p, তাহলে নাম্বার অফ প্রোটন বেশি থাকবে ইলেকট্রন যদি ত্যাগ করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এই 11 কথার অর্থ হইল, পারমাণবিক সংখ্যা 11, এই কথার অর্থ হইল যে এর 11টা প্রোটন ধনাত্মক, 11টা ইলেকট্রন আছে, অর্থাৎ চার্জহীন। সোডিয়াম স্বাভাবিক অবস্থায় এই নিউক্লিয়াস কেন্দ্রে বাইরে 2টি ইলেকট্রন, তারপরে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তারপরে বহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন, অর্থাৎ 2, 8, 1। এই হলো সোডিয়ামের বিন্যাস। তাহলে দেখা যাচ্ছে তার প্রোটন যত, ইলেকট্রন তত স্বাভাবিক অবস্থায়। এখন এই সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে দেয়, অর্থাৎ সোডিয়াম 1টি ইলেকট্রন যদি ত্যাগ করে, এইভাবে সোডিয়াম এই একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে সোডিয়াম হয়ে যাবে 281। তাহলে এটার গঠনটা হয়ে যাবে এইরকম। অর্থাৎ বহিস্থ কক্ষপথে ইলেকট্রন তার কমে গেল, অর্থাৎ সে ধনাত্মক চার্জ 28, তার গঠনটা হলো নিয়নের গঠন হয়ে গেল, অর্থাৎ এটার গঠনটা হয়ে গেল নিয়নের গঠন লাভ করলো। কেন ইলেকট্রন এইভাবে একটা ত্যাগ করলো? সেটা দুটাও করতে পারত, কারণ প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে চায়। অনুরূপভাবে যদি ক্লোরাইডের কথা চিন্তা করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাহলে 17টা প্রোটন আছে তার নিউক্লিয়াসে। বাইরে ইলেকট্রন প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, এবং তারপরে কক্ষপথে তার ইলেকট্রন 7টা, এই 7টা। এখন ওই ইলেকট্রনটা ক্লোরিন যদি গ্রহণ করে, কেন গ্রহণ করবে? গ্রহণ করার কারণ হলো
যে তার বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য একটা ইলেকট্রনের জন্য সে উদ্গ্রীব। শুধু আমরা পরে দেখাচ্ছি, বিস্তারিত আলোচনা দেখাচ্ছি আমি। তাহলে এখানে ক্লোরিন তাহলে ক্লোরাইড হয়ে গেল, অর্থাৎ 17টা প্রোটন তার নিউক্লিয়াসে থাকলেই, কিন্তু ইলেকট্রন তার বেড়ে গেল 2, প্রথম রাস্তা 8টা, তারপর রাস্তা 8টা হয়ে গেল, অর্থাৎ ক্লোরিন তখন হয়ে গেল ক্লোরাইড, অর্থাৎ তার ইলেকট্রন হয়ে গেল 18টা, আর প্রোটন তার ছিল 17টা, অনুর তার ঋণাত্মক হইল, ঋণাত্মক 1। এটা যেরকম ধনাত্মক 1, অর্থাৎ এখানে ইলেকট্রন হইল 10টা আর প্রোটন হইল 11টা, আর এটা হলো ধনাত্মক। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি চার্জ হইল, আয়ন হইল, চার্জিত পরমাণুকে আয়ন বলা হয়। আয়ন দুই ধরনের, একটা হলো ধনাত্মক আয়ন, একটা হলো ঋণাত্মক আয়ন। মৌলটি স্বাভাবিক অবস্থায় প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে। যখন কোনো মৌল ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য ইলেকট্রন বর্জন করে অথবা ইলেকট্রন গ্রহণ করে অথবা ভাগাভাগি করে, ভাগাভাগি কীরকম, যেমন হাইড্রোজেন মিলে H2। এখন এই যদি হিলিয়ামের গঠন লাভ করতে চায়, অর্থাৎ 1s2 হতে চায়, হিলিয়ামের মতো হতে চায়, তাহলে তার ইলেকট্রন দুটো দরকার। তাহলে এই হাইড্রোজেন তার ইলেকট্রনটা নিয়ে এই হিলিয়ামের গঠন লাভ করবে, এর ইলেকট্রনটা তার দিকে নিয়ে সে উভয় শেয়ার করলো, অর্থাৎ ভাগাভাগি করে তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করলো। তাই বলা হচ্ছে পরমাণু যখন ইলেকট্রন ট্রান্সফার করে তখন ইলেকট্রন কমে যায়, প্রোটন বেড়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসের আধিক্য বেড়ে যায়, তখন সেটা ধনাত্মক চার্জ। আবার যখন ইলেকট্রন গ্রহণ করে তখন ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, প্রোটন তখন চুপসে যায়, অর্থাৎ নিউক্লিয়াস তখন তার কর্তৃত্ব কমে যায়, অর্থাৎ সেটা ঋণাত্মক হয়। এই ধনাত্মক ঋণাত্মক চার্জই হলো আয়ন, অর্থাৎ চার্জিত পরমাণুকে আয়ন বলা হয়। এখন এই সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরাইডের ঋণাত্মক আয়ন, এখানে সোডিয়ামের ধনাত্মক এবং ক্লোরাইডের ঋণাত্মক, এরা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, অর্থাৎ এর মধ্যে পজিটিভ নেগেটিভ, এর মধ্যে একটা বল, একটা স্থির বিদ্যুৎ চার্জের সৃষ্টি হবে, অর্থাৎ কুলম্বের বল সৃষ্টি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন সৃষ্টি হবে। ফলে ক্লোরাইড এবং সোডিয়াম আয়ন একসঙ্গে বসবাস করে এই যৌগটির নাম হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। এটা একটা আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগ বলতে বোঝাচ্ছে যে মৌলগুলো আয়নে রূপান্তর হবে, সেটা ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন। এই ধনাত্মক ঋণাত্মক আয়ন হওয়ার জন্য তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করার জন্য ইলেকট্রন ত্যাগ করবে অথবা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হবে বা ধনাত্মক হবে। হওয়ার পর এই অপোজিট আয়নের দ্বারা তাদের মধ্যে একটা স্থির বিদ্যুৎ চার্জের সৃষ্টি হবে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের সৃষ্টি হবে। তখন এই চার্জিত পরমাণু দুটা তাদের মধ্যে যে বন্ধন হবে সেই বন্ধনটা হলো আয়নিক বন্ধন বা তড়িৎ বন্ধন। এই হলো আয়নিক বন্ধনের ব্যাপার। আমরা দেখব যে 1 নম্বর গ্রুপের মৌল যেগুলো আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিনিয়াম, এই মৌলগুলো এবং তৎসঙ্গে তার এই 2 নম্বর গ্রুপের মৌলগুলো, 1 নম্বর এবং 2 নম্বর, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এদের বহিস্থ কক্ষপথে যথাক্রমে ইলেকট্রন এরকম আছে, অর্থাৎ 1টা এবং 2টা ইলেকট্রন আছে, এবং এদের সংখ্যা হলো 1 নম্বর পর্যায়, 2, 3, 4, 5, 6 এবং 7 নম্বর পর্যায়। তবে এই মৌলগুলো এই ধনাত্মক 2 সৃষ্টি করবে, এই ধনাত্মক 1 সৃষ্টি করবে, কারণ এ ইলেকট্রন ত্যাগ করে এই হিলিয়ামের গঠন লাভ করবে, তখন লিথিয়াম হয়ে যাবে ধনাত্মক 1। অনুভাবে বেরিলিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে এখানে বেরিলিয়াম 2 পজিটিভ হয়ে যাবে। অনুরূপভাবে
এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম হয়ে যাবে, এখন তখন সোডিয়াম হয়ে যাবে নিয়নের গঠন লাভ করবে, এটি নিয়ন, তখন সোডিয়াম আয়ন হয়ে যাবে। অপরদিকে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়ন হয়ে যাবে এবং সেও ওই নিয়নের গঠন লাভ করবে। অনুরূপভাবে পটাশিয়ামও তাই, সে আর্গনের গঠন লাভ করে, কারণ সে 19, এটা হলো 20। এই ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম দ্বিধনাত্মক, আবার এ দুটা একটা ইলেকট্রন ত্যাগ করে এ হবে আর্গনের গঠন লাভ করবে পটাশিয়াম। অনুরূপভাবে তারা 1 নম্বর 2 নম্বর গ্রুপগুলো ইলেকট্রন ত্যাগ করে তারা ক্যাটায়ন সৃষ্টি করবে, যথাক্রমে এক ক্যাটায়ন এবং দ্বি ক্যাটায়ন সৃষ্টি হবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়ামের আমার যদি দেই, ম্যাগনেসিয়াম 12টা প্রোটন, তারপর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তারপরে 8টি এবং বহিষ্ঠ কক্ষপথে তার মাত্র 2টি ইলেকট্রন। এই 2টি ইলেকট্রন সে ত্যাগ করে ম্যাগনেসিয়াম তখন হয়ে যাবে প্রোটন 12টাই থাকলো, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তারপরে কক্ষপথে 8টি ইলেকট্রন, অর্থাৎ ম্যাগনেসিয়াম তখন হলো দ্বিধনাত্মক। অর্থাৎ এখানে ছিল 282, এখানে হলো 28, অর্থাৎ নিয়নের গঠন লাভ করলো। অপরদিকে অক্সিজেন এই পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, তাহলে এর নিউক্লিয়াসে 8টা প্রোটন, এই কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 6টা ইলেকট্রন। ওই ইলেকট্রন দুটো গ্রহণ করে, ওই যে 2 ইলেকট্রন ছাড়লো সে গ্রহণ করে অক্সিজেন হয়ে যাচ্ছে, তখন অক্সিজেন হয়ে গেল 8টা প্রোটন তার আছেই, দুটো, ওই দুটো গ্রহণ করে সে হয়ে গেল 2, 4, আগে ছিল 1, 2, 3, 4, 5, 6, এখন হয়ে গেল 8টা, 2, 4, 6, 8টা ইলেকট্রন, অর্থাৎ অক্সিজেন তখন হয়ে গেল এই চার্জিত দ্বি-ঋণাত্মক। এখন ম্যাগনেসিয়াম দ্বিধনাত্মক এবং অক্সিজেন দ্বি-ঋণাত্মক, মিলে হয়ে গেল ম্যাগনেসিয়াম অক্সাইড, একটা আয়নিক যৌগ। অর্থাৎ এদের মধ্যে একটা স্থির বিদ্যুৎ সৃষ্টি হইল, ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি গঠিত হইল। অনুরূপভাবে ক্যালসিয়ামের কথা তাই, ক্যালসিয়াম প্রত্যেকটি মৌল এখানে দ্বিধনাত্মক, এগুলো প্রত্যেকটি মৌল, এই বাকিগুলো এইগুলো হলো রেডিও অ্যাক্টিভ মৌল, এদের সঙ্গে আলোচনা করার দরকার নাই। তো যাই হোক, এই হলো আয়নিক যৌগ। অনুরূপভাবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম দ্বিধনাত্মক, অপরদিকে ওই ইলেকট্রন দুটো গ্রহণ করবে অক্সিজেন দ্বি-ঋণাত্মক, মিলে এখানে ক্যালসিয়াম অক্সাইড যৌগটি গঠিত হবে। অর্থাৎ তার অপোজিট আয়নের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। আমরা যদি এই 1 নম্বর 2 নম্বর গ্রুপেরগুলো আমরা দেখলাম ধনাত্মক হবে, অপরদিকে আমরা যদি দেখি নিষ্ক্রিয় গ্যাসের এই পাশের, এই নিষ্ক্রিয় গ্যাসের খুব কাছের একটা সম্পদ তাদের মৌলের, এই যে এইগুলো এই কাছাকাছি আছে নিষ্ক্রিয় গ্যাসের, সেগুলো হলো 17 নম্বর গ্রুপ। 18 নম্বর গ্রুপের খুব কাছাকাছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাসিটাইন, এরা সবসময় ইলেকট্রন গ্রহণ করে শক্তিশালী ঋণাত্মক হবে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলোর সঙ্গে 17 নম্বর গ্রুপের সঙ্গে মৌলগুলো আয়নিক বন্ধন গঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ বিশুদ্ধ আয়নিক যৌগ হবে। সেগুলো হবে মনে করো সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড ইত্যাদি যৌগগুলো আয়নিক যৌগ। কারণ এখানে এই মৌলগুলোতে আছে এখানে নিয়ন, এই নিয়নের গঠন লাভ করবে, এই সামনে চলে যাবে নিয়ন, এ 9, 10 হয়ে যাবে, এ আর্গনের গঠন লাভ করবে 18, এ 17, অন্যভাবে ব্রোমিন 35, এখানে ক্রিপ্টনের গঠন লাভ করবে, অন্যভাবে আয়োডিন 53, এ আয়োডাইড হয়ে এ জ্যাননের গঠন লাভ করবে ইত্যাদি। এই মৌলগুলো শক্তিশালী ঋণাত্মক, অর্থাৎ এরা শক্তিশালী ঋণাত্মক হ্যালাইড।
গঠন করবে। তাহলে এরা যেমন শক্তিশালী ধনাত্মক, ওরা শক্তিশালী, এদের মধ্যে আয়নিক যৌগ, বিশুদ্ধ আয়নিক যৌগ গঠন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ তাদের মধ্যে এই অপোজিট আয়নের দ্বারা ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন সৃষ্টি হওয়ার মাধ্যমে তাদের মধ্যে আয়নিক বন্ধন গঠন করবে। অনুরূপভাবে 16 নম্বর গ্রুপের মৌলগুলো 2টি ইলেকট্রন ত্যাগ করে ওই নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। 16 নম্বর গ্রুপের মৌলগুলো, কারণ তাদের বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন, 2টি ইলেকট্রন তার চাই, এই 2টি ইলেকট্রন নিয়ে তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। সেই মৌলগুলো হলো অক্সিজেন, এ হয়ে যাবে অক্সাইড, তারপরে সালফার সালফাইড, তারপর সেলেনিয়াম দ্বিধনাত্মক, তারপর টেলোরিয়াম ঋণাত্মক, পোলোনিয়াম ইত্যাদি ইত্যাদি। এই মৌলগুলো দ্বিঋণাত্মক যৌগ গঠন করে তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। অনুরূপভাবে আমরা 15 নম্বর গ্রুপে যদি চলে যাই, 15 নম্বর গ্রুপে 15 নম্বর বহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। সেগুলো হলো নাইট্রোজেন, সালফার, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। এরাও 3টি ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে তারা, কারণ নাইট্রোজেন অ্যামোনিয়া গঠন করবে, অপরদিকে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড ইত্যাদি যৌগগুলো গঠনের মাধ্যমে তারা ইলেকট্রন 3টা ত্যাগ করতে পারে, আবার 5টাও ত্যাগ করতে পারে। অর্থাৎ তার যোজনী 1 থেকে 5 পর্যন্ত তার জারণ সংখ্যা হতে পারে। যাই হোক, এখন এদিকের প্রবণতায় 14, এখন করবে কি, এরা এখন উভয় সংকটে পড়ে যাবে, কারণ এরা ইলেকট্রন ত্যাগ এবং 14 নম্বর গ্রুপের মৌল কার্বন, সিলিকন, জার্মানিয়াম, গ্যালেনিয়াম, টিন ও লেড, এই মৌলগুলো তাদের উভয় সংকট ইলেকট্রন, তার বহিস্থ কক্ষপথে 4টি করে ইলেকট্রন, তারা 4টা ইলেকট্রন ছাড়তে পারে, আবার 4টা ইলেকট্রন শেয়ারও করতে পারে। এই হলো আয়নিক বন্ধন। তাহলে এদিক থেকে ধাতব ধর্ম প্রকট, ধাতব ধর্ম এর মধ্যে আছে, আর এদের মধ্যে অধাতু ধর্ম, মাঝখানে ডি ব্লক মৌলগুলো 3 থেকে 12 পর্যন্ত এরা এদের ইলেকট্রন গ্রহণ এবং জটিল যৌগ গঠন করতে পারবে। অর্থাৎ তারা ডি ব্লক মৌল, ডি তাদের যখন অসম্পূর্ণ থাকবে তখন তারা অবস্থান্তর মৌল হবে। এগুলো আলোচনা তোমাদের নেই, পরবর্তী বড় হলে আলোচনাগুলো তোমাদের মাঝে আসবে। যাই হোক, এই হলো, যেমন নাইট্রোজেনের কাছে আমরা অ্যামোনিয়া গঠন পাই, আবার নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড ইত্যাদি দিয়ে 5টি যৌগ পাই। অর্থাৎ নাইট্রোজেন ত্রিযোজী এবং 5ম যোজী পর্যন্ত হয়, এবং সেটা ধনাত্মক হয়, ঋণাত্মক হয়। অর্থাৎ সে অধাতু ধর্ম তার প্রকট, সে শেয়ার করে অ্যামোনিয়া গঠন করতে পারে, আবার সে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড ইত্যাদি ক্ষেত্রে সে ধনাত্মক আয়ন সৃষ্টি করতে পারে। অর্থাৎ ক্রমান্বয়ে একটি ইলেকট্রন 5টা ইলেকট্রন পর্যন্ত সে ছেড়ে দিতে পারে, আবার সে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই হলো, আবার সে অ্যামোনিয়ার সঙ্গে শেয়ার ও ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে পারে। কিন্তু কার্বন, এরা উভয় সংকটে, অর্থাৎ ধাতু এবং অধাতু ধর্ম এদের মধ্যে মিশ্রিত, অপধাতু। অর্থাৎ এই মৌলগুলো ইলেকট্রন ত্যাগের জন্য সম্ভাবনা আছে। যেমন কার্বন ডাইঅক্সাইড আমরা চিন্তা করি +4, এখানে +4। আবার কার্বন মনোক্সাইড আমরা যদি চিন্তা করি -2, +2 ইত্যাদি। তাদের অর্থাৎ 14 নম্বর গ্রুপগুলো বিতর্কর মধ্যে পড়ে, বিতর্কিত স্থানে আছে। তারা অধাতু ধর্ম এবং ধাতব ধর্ম দুটাই মিশ্রিত ধর্ম তাদের মধ্যে আছে। অর্থাৎ তারা ইলেকট্রন বর্জনও করে, গ্রহণও করতে পারে, আবার শেয়ারও করতে পারে, ভাগাভাগিও করতে পারে। যাই হোক, আমি পড়াচ্ছি তোমার তড়িৎযোজী বন্ধন, এখানে সমযোজী বন্ধন আলোচনা করবো আমরা পরে। এই তড়িৎযোজী বন্ধনের এই গেল মোটামুটি একটা ধারণা। তাহলে তড়িৎযোজী বন্ধনের সামারি যেটা হলো, ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে আয়ন সৃষ্টি হয়, এবং অপোজিট আয়নের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, কুলম্ব বল সৃষ্টি হওয়ার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয়, সেই বন্ধনটি হলো আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তোমাদের সকলকে ধন্যবাদ।